সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসের আজকের আয়োজনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। তো বাংলা উচ্চারণের নিয়ম, তোমাদের প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম থেকেই প্রশ্ন করা হয়। তো এক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন থাকে, একটি হলো যে উচ্চারণ বর্ণনামূলক প্রশ্ন, আর একটি হচ্ছে 8টি শব্দ দেয়া থাকবে, সেই শব্দ থেকে 5টি শব্দের উচ্চারণ তোমাদেরকে লিখতে হবে। তো এই উচ্চারণ রীতি বা বাংলা উচ্চারণের নিয়মকে উপেক্ষা করা বা একে বাদ দেওয়ার কোনো সুযোগ কিন্তু তোমাদের নেই। তো তোমরা যদি এই বাংলা উচ্চারণের নিয়মকে খুব ভালোভাবে রপ্ত করতে পারো, তাহলে কিন্তু তোমরা 5-এর মধ্যে 5 মার্কস পেতে পারো খুব ভালোভাবেই। তো এই জন্য এই বাংলা উচ্চারণের নিয়মটাকে, বাংলা উচ্চারণ রীতিটাকে খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। তো প্রথমেই আমরা আজকে দেখব যে উচ্চারণ রীতি কাকে বলে বা উচ্চারণ রীতি কী, এবং আমরা আজকের ক্লাসে ধ্বনি উচ্চারণের প্রতীকগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ ধ্বনি উচ্চারণের প্রতীকগুলোর সাথে পরিচিত হব। তো প্রথমে আমরা দেখি যে উচ্চারণ রীতি কাকে বলে। তাহলে আমরা প্রথমে দেখব উচ্চারণ রীতি কাকে বলে। ওকে, তাহলে উচ্চারণ রীতি হলো, যদি সংজ্ঞা আসে তোমাদের এভাবে বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে সংজ্ঞা আসে এভাবে যে উচ্চারণ রীতি কাকে বলে, 5টি মানে যে কোনো 5টি উচ্চারণের নিয়ম, 4টি উচ্চারণের নিয়ম লেখো। তো এক্ষেত্রে তোমাদের 5 মার্কস থাকে। তো উচ্চারণ রীতির সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি যে শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে। তাহলে সংজ্ঞাটা কি তোমরা খুব ভালোভাবে তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলে উচ্চারণ রীতি। এই শব্দ উচ্চারণ সম্পর্কে বা বাংলা উচ্চারণের এই বিধিরীতি নিয়ে অনেক অনেক আগেই হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা নিয়ে ভেবেছিলেন। তিনি সাহিত্য রচনা করতে গিয়ে দেখেছিলেন যে বাংলা উচ্চারণের ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য রয়েছে বা বিশৃঙ্খলা রয়েছে। তো তখন তিনি এই উচ্চারণ রীতি নিয়ে ভেবেছিলেন। তো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের বাংলা উচ্চারণের ক্ষেত্রে লিখিত রূপ এবং আমাদের অনেক শব্দ রয়েছে, যে শব্দগুলোর লিখিত রূপ এবং মৌখিক রূপ কিন্তু এক নয়। অর্থাৎ আমরা যেভাবে লিখি সেভাবে উচ্চারণ করি না, অথবা যেভাবে উচ্চারণ করি সেভাবে লিখি না। এই যে অসামঞ্জস্য, এটা অন্যান্য ভাষা রয়েছে, তো অন্যান্য ভাষার মতো আমাদের বাংলা ভাষাতেও রয়েছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের এই বাংলা উচ্চারণের নিয়মগুলো সম্পর্কে জানতে হবে। আমাদের বাংলা ভাষার অনেকগুলো শব্দই এসেছে সংস্কৃত থেকে। তো আমরা সংস্কৃত শব্দগুলোকে নিয়েছি ঠিকই, কিন্তু আমরা এই উচ্চারণগুলোকে সঠিকভাবে মান্য করিনি বা ঠিকঠাকভাবে গ্রহণ করিনি। তো এই কারণেই আমাদের এই উচ্চারণের ক্ষেত্রে এই অসামঞ্জস্যতা বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়। তো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের বাংলা উচ্চারণের ক্ষেত্রে একটা ধ্বনির জন্য অনেকগুলো বর্ণ রয়েছে। আবার কখনো কখনো দেখা যায় যে একটি বর্ণের আবার অনেকগুলো উচ্চারণ রয়েছে। তো এই সমস্যাগুলো তৈরি হয় এখান থেকেই। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটি। একটা ধ্বনি আমরা জানি যে একটা ধ্বনি রয়েছে স। এই স ধ্বনির কিন্তু বর্ণ রয়েছে 3টি। আমরা দেখি যে স ধ্বনির বর্ণ রয়েছে 3টি: তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। আমরা কিন্তু উচ্চারণ করছি একটা ধ্বনি স, কিন্তু এর বর্ণ রয়েছে 3টি। আবার লক্ষ্য করো, আমরা এই যে হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এই যে দুইটা হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এই যে ই ধ্বনি যে রয়েছে, ই ধ্বনির ক্ষেত্রে আমরা যখন লিখছি তখন কিন্তু হ্রস্ব ই দীর্ঘ ই দুইটাই লিখছি,
কিন্তু যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু আমরা এই যে দীর্ঘ স্বর কিন্তু উচ্চারণ করছি না, অর্থাৎ দীর্ঘহীন উচ্চারণ আমরা কিন্তু করছি না। যেমন এই যে নদী শব্দটা যদি আমরা দেখি, নদী শব্দটা লক্ষ্য করো, এই যে নদী শব্দটা আমরা দীর্ঘই দিয়ে লিখছি, কিন্তু যখন আমরা উচ্চারণ করছি আমরা কিন্তু বলছি না নদী, আমরা কিন্তু এভাবে বলি না। আমরা এটার অর্থাৎ দীর্ঘ স্বর উচ্চারণ করছি না, এটা হ্রস্ব স্বর উচ্চারণ করছি, অর্থাৎ আমরা উচ্চারণ করতেছি এভাবে নো দি, আমরা উচ্চারণটা করছি এভাবে, অর্থাৎ এখানে দীর্ঘ স্বরের উচ্চারণটা হচ্ছে না। ওকে, তাহলে আমরা উচ্চারণ লিখতে গিয়ে হচ্ছে দীর্ঘ স্বরের উচ্চারণ কখনোই লিখবো না, সেক্ষেত্রে হ্রস্বই লিখবো। ওকে, আবার লক্ষ্য করো হ্রস্ব যদি আমরা দেখি এবং দীর্ঘ, এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এই যে এই দীর্ঘ স্বরের কিন্তু উচ্চারণ এখানেও হচ্ছে না। ঠিক আছে, শুধুমাত্র আমরা হ্রস্ব উচ্চারণ করি, দীর্ঘ এর উচ্চারণটা করি না। তো এই যে তারপরে আরেকটা সমস্যা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আমরা দেখি একটা যুক্ত ব্যঞ্জন রয়েছে ক্ষীয় বা যুক্ত খ। এই যুক্ত খকে যখন আমরা বিশ্লেষণ করব, বর্ণনা করব, তখন কিন্তু আমরা পাবো এখানে ক এবং মূর্ধন্য ষ। ওকে, কিন্তু যখন আমরা এটা উচ্চারণ করি তখন কিন্তু আমরা ষ এর উচ্চারণ পাই না। একটা যেমন ধরো রক্ষা, এই শব্দটাকে যদি আমরা বলি বা উচ্চারণ করি তখন কিন্তু আমরা রক্ষা এইভাবে উচ্চারণ করছি, রক্ষা, অর্থাৎ এখানে কিন্তু মূর্ধন্য ষ এর উচ্চারণ হচ্ছে না। তো এই যে দেখা যাচ্ছে যে আমরা লিখছি একভাবে, উচ্চারণ করছি একভাবে, তো এর কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান আমরা করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আঞ্চলিক শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা রয়েছে, আঞ্চলিক শব্দগুলো আমাদের উচ্চারণের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি করে। যাই হোক, এখন এই যে উচ্চারণের নিয়মগুলো কেন জানা দরকার বা উচ্চারণ রীতি সম্পর্কে কেন আমাদের জানা দরকার, এটা আমাদের জানা দরকার। আমরা জানি যে প্রত্যেকটা ভাষাই গঠিত হয় অর্থযুক্ত ধ্বনির সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে। তাহলে কি, প্রত্যেকটি ভাষাই গঠিত হয় অর্থযুক্ত ধ্বনির সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে। এখন এই ধ্বনি হচ্ছে ভাষার মৌলিক উপাদান, আর এই ধ্বনির সমন্বয়ে গঠিত হয় শব্দ। আর এই কারণে শব্দের উচ্চারণগুলোকে অবশ্যই আমাদের যথাযথ হতে হবে, অবশ্যই সঠিক হতে হবে এবং অবশ্যই বিশুদ্ধ উচ্চারণ হতে হবে। আর আমরা যদি এটা করতে না পারি, অর্থাৎ শব্দের উচ্চারণগুলোকে যদি বিশুদ্ধ করতে না পারি, যথাযথ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের অর্থের বিভ্রান্তি ঘটবে। আর যদি অর্থের বিভ্রান্তি ঘটে তাহলে কি ঘটবে, তাহলে জানো যে আমাদের ভাষার যে মূল লক্ষ্য, আমাদের ভাষার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। তো এই জন্য কি করতে হবে, আমাদের অবশ্যই শব্দের উচ্চারণগুলোকে অবশ্যই সঠিক করতে হবে, যথাযথ করতে হবে এবং বিশুদ্ধ করতে হবে। আর এটা করার জন্য আমাদের যে জিনিসটি দরকার সেই হলো বাংলা উচ্চারণের নিয়মগুলো সম্পর্কে জানতে হবে। ওকে, এখন আমরা যদি বাংলা উচ্চারণের নিয়মগুলো জানি তাহলে কিন্তু এই আমরা উপস্থাপনের মাধ্যমে মুখে মুখে আমরা কিন্তু প্রমিত উপস্থাপনার মাধ্যমে আমরা আমাদের বক্তব্যকে উপস্থাপন করতে পারি। কিন্তু আমাদের সমস্যা হয় তখন যখন সেই শব্দটাকে, সেই উচ্চারণটাকে আমাদের লিখে প্রকাশ করতে বলা হয়। অর্থাৎ আমরা একটা শব্দ যখন বলছি, যেমন বিশ্ব উচ্চারণ করছি আমরা, এই যে বিশ্ব আমরা লিখছি, তো এটা নিয়ম জানি যে বিশ্ব উচ্চারণ হচ্ছে, অর্থাৎ বফলা থাকলে যেই শব্দের নিচে যেই বর্ণের সঙ্গে বফলা যুক্ত হবে সেই বর্ণটি দীর্ঘ উচ্চারণ হবে। তো এখানে শয়ের সঙ্গে বফলা যুক্ত রয়েছে, তো আমরা উচ্চারণ করছি বিশ্ব, এখানে কিন্তু বয়ের উচ্চারণ হচ্ছে না। ওকে, এখন আমরা যদি এই নিয়মটা জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, বিশ্ব বানানো হচ্ছে শয় বলা হয়েছে এবং বয়ের সঙ্গে বয়ের উচ্চারণটা হবে না, সেক্ষেত্রে হচ্ছে যে বর্ণের সঙ্গে বফলা রয়েছে সেই বর্ণটা দ্বিতীয় উচ্চারণ হবে। এই কারণে হচ্ছে আমাদের এই উচ্চারণের নিয়মগুলো জানতে হবে। তো যাই হোক, তো এই বিশ্ব শব্দটাকে যখন আমরা লিখছি, উচ্চারণ করছি বিশ্ব, আর এটা হচ্ছে যখন লিখছি এভাবে বিশ্ব, তো আমরা উচ্চারণ করছি বিশ্ব, কিন্তু যখন বলা হয় যে এই বিশ্ব শব্দটাকে লিখে প্রকাশ করো, তখন কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদের যেটি দরকার সেটি হচ্ছে ধ্বনি উচ্চারণের প্রতীকগুলো সম্পর্কে জানতে হবে। ধ্বনি উচ্চারণের প্রতীকগুলো
প্রতীকগুলো সম্পর্কে জানতে হবে। ওকে, এই ধ্বনি উচ্চারণের প্রতীকগুলো যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু আমাদের এই উচ্চারণ সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এবং তোমরাও এক্ষেত্রে ভালো মার্কস পেয়ে যাবে। ওকে, তো আমরা দেখি যে ধ্বনি উচ্চারণের কিছু প্রতীক আজকে জানার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি যে অধ্বনি। তো আমরা জানি যে আমাদের স্বরধ্বনি রয়েছে বা স্বরবর্ণ রয়েছে 11টি, তো তার মধ্যে একটি হচ্ছে অধ্বনি। এই অধ্বনিটি আমরা দুইভাবে উচ্চারণ করে থাকি। অধ্বনিটি দুইভাবে উচ্চারণ করে থাকি। আচ্ছা, একটি হচ্ছে বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ অর্থাৎ অয়ের উচ্চারণ যদি অয়ের মতো হয়, অর্থাৎ অয়ের মতো উচ্চারণ বা অয়ের স্বাভাবিক উচ্চারণ। ওকে, তাহলে অয়ের মতো উচ্চারণ বা অয়ের স্বাভাবিক উচ্চারণ যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো বিবৃত। বিবৃত উচ্চারণ হচ্ছে একটু ঠোঁট প্রসারিত করে উচ্চারণ করা। আর এটা হচ্ছে সংবৃত উচ্চারণ। সংবৃত উচ্চারণ অর্থাৎ ওয়ের মতো উচ্চারিত হওয়া, ওয়ের মতো উচ্চারণ। ওকে, তাহলে বিবৃত হচ্ছে অয়ের মতো উচ্চারণ আর সংবৃত হচ্ছে ওয়ের মতো উচ্চারণ। তো আমরা দুই একটা উদাহরণ দেখি। আচ্ছা আচ্ছা, যেমন ধরো অকাল। অকালের সঙ্গে যে অ রয়েছে, এই অকালের সঙ্গে যে অ রয়েছে, এই অয়ের উচ্চারণ কিন্তু আমরা ঠিকঠাক অয়ের মতোই করছি। এখানে কিন্তু অন্য কোনো উচ্চারণ করছি না, অর্থাৎ ওয়ের মতো উচ্চারণ করছি না। আবার কথা, আমরা জানি যে প্রত্যেকটি ব্যঞ্জনের সঙ্গে একটি স্বরধ্বনি অর্থাৎ অ এর উচ্চারণ হয়। তো এই কয়ের সঙ্গে যে অ রয়েছে, এই অয়ের উচ্চারণ, কথা শব্দে কিন্তু কয়ের উচ্চারণ কিন্তু অয়ের উচ্চারণ অয়ের মতোই হচ্ছে, কথা। ওকে, তারপরে অজ শব্দের যদি দেখি, অজ, অজ শব্দে কিন্তু অয়ের উচ্চারণ কিন্তু অয়ের মতোই হচ্ছে। ওকে, আবার এটা হচ্ছে বিবৃত উচ্চারণ, অর্থাৎ অয়ের উচ্চারণ যদি অয়ের মতোই হয় তাহলে সেটা হবে বিবৃত উচ্চারণ। তো বিবৃত উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট কি হবে, কিছুটা প্রসারিত হবে। আর সংবৃত উচ্চারণে ঠোঁট কিছুটা গোলাকৃত হবে। যেমন ও, ও যখন বলছি এর থেকে যখন অ বলি তখন কিন্তু ঠোঁটটা একটু প্রসারিত হয়ে যায়। তো সংবৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখি দু একটা উদাহরণ দেখি। আচ্ছা, যেমন অতি একটি শব্দ আছে। এই যে অতি শব্দকে যখন আমরা উচ্চারণ করছি, অতি শব্দের উচ্চারণ কিন্তু আমরা করছি এভাবে, ও তি। আমরা কিন্তু বলি না অতি, আমরা কিন্তু বলি না অতি, এভাবে বলি না, আমরা বলি অতি। আবার দেখো আচ্ছা আচ্ছা, ছবি শব্দটা দেখো। ছবি শব্দের সঙ্গে আমরা জানি ছয়ের সঙ্গে প্রত্যেকটা ব্যঞ্জনের সঙ্গে একটা ও থাকে। তো এই যে ছবি, আমরা কিন্তু বলি না ছ ছ বি, ছ বি, আমরা এভাবে বলি না, আমরা বরং বলি এভাবে যে সো বি, অর্থাৎ উচ্চারণটা হচ্ছে কিসের মতো, ও এর মতো হয়ে যাচ্ছে। তাহলে অয়ের দুই ধরনের উচ্চারণ আমরা পাই, একটা হচ্ছে বিবৃত উচ্চারণ আর একটি হচ্ছে সংবৃত উচ্চারণ। যখন আমরা অয়ের উচ্চারণ রীতি পড়তে যাব বিস্তারিতভাবে তখন আমরা আরো ভালো করে এই বিষয়ে জানতে পারবো। তো আমরা প্রথমে শুধু একটু জেনে নিই প্রতীকগুলো সম্পর্কে। তাহলে অ হচ্ছে দুইভাবে উচ্চারণ হতে পারে, অর্থাৎ অ এর মতো এবং ও এর মতো। আচ্ছা, এরপরে দেখি রস্বই এবং দীর্ঘ এর উচ্চারণে। আগেই বলেছি যে রস্বই এবং দীর্ঘ এর উচ্চারণে সবসময় হচ্ছে এই রস্বই এর উচ্চারণ হবে ই এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে, ই অথবা ই এর মতো উচ্চারণ হবে। ওকে, এক্ষেত্রে এই দীর্ঘ এর উচ্চারণটা হচ্ছে হবে না। আচ্ছা, এখন ওই উচ্চারণটাই আমরা দেখি। ছবি যেটা বললাম, ছবি, তো ছবির উচ্চারণ হচ্ছে ভাবে ছবি। আবার যদি নদী উচ্চারণ করি, নদী, নদীর উচ্চারণটা হবে ভাবে নদী। আমরা কিন্তু নদীর উচ্চারণ এভাবে করি না, নদী। আমরা এখানে যেহেতু দীর্ঘস্বর আছে, তা আমাদের উচ্চারণটা হওয়ার কথা ছিল এভাবে নদী, কিন্তু আমরা সেভাবে উচ্চারণ না করে আমরা বলছি নদী, অর্থাৎ আমরা দীর্ঘ স্বরের উচ্চারণ করছি না। ওকে, এরপরে রস্য দীর্ঘের ক্ষেত্রে, রস্য দীর্ঘের ক্ষেত্রে হচ্ছে এই দীর্ঘ এর উচ্চারণ হবে না, এখানে শুধু উচ্চারণ হবে রস্য অথবা রস্যকারের উচ্চারণ হবে। ওকে, যেমন ধরো মধু শব্দটা, মধু শব্দ হচ্ছে রস্য দিয়ে উচ্চারণ করা আছে, তো এটার উচ্চারণ হচ্ছে এভাবেই হবে মধু।
ওকে, মধু। আবার আরেকটি শব্দ হচ্ছে বধূ, এখানে দীর্ঘ দিয়ে উচ্চারণ করা আছে, কিন্তু আমরা যখন উচ্চারণ লিখবো, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা লিখব বধূ, অর্থাৎ আমরা দীর্ঘ এর উচ্চারণ করব না। তাহলে এটা মনে রাখতে হবে যে রস্য দীর্ঘ সব ক্ষেত্রে হচ্ছে উচ্চারণ হবে রস্য অথবা রস্যকার। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে রি। এই যে রি এর উচ্চারণ, রি এর উচ্চারণটা হবে রি এর মতো, রয় রস্যই এর মতো। ওকে, তাহলে রি এর উচ্চারণটা হবে রয় রস্যই এর মতো। যেমন ঋণ শব্দটা যখন আমরা লিখি ঋণ এভাবে, আর এর উচ্চারণটা আমরা এভাবে লিখব ঋণ। ওকে, আরেকটা বিষয়ে মনে রাখতে হবে, এটা আমরা পরে দেখছি, যে এই যে মূর্ধন্য আছে, মূর্ধন্যর উচ্চারণে কিন্তু হবে না, সব ক্ষেত্রেই হচ্ছে দন্তন্য উচ্চারণ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি এ এর উচ্চারণ। এটা হচ্ছে দুইভাবে উচ্চারিত হয়ে যায়, যেমন আমরা অ পড়েছি দুইভাবে উচ্চারণ হয়, ঠিক একইভাবে এও দুইভাবে উচ্চারিত হয়ে থাকে, যেমন সংবৃত উচ্চারণ এবং বিবৃতি উচ্চারণ। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যেমন এখানে পড়েছি যে বিবৃতি উচ্চারণ হচ্ছে অ এর মতো হবে, এক্ষেত্রে হচ্ছে সংবৃত উচ্চারণ যেটা, সেটাই হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ, অর্থাৎ সংবৃত উচ্চারণটা হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ। সংবৃত অর্থাৎ এ এর মতো উচ্চারণ। এর মতো উচ্চারণ যদি হয়, অর্থাৎ এর স্বাভাবিক উচ্চারণ যদি হচ্ছে এর মতোই হয়, তাহলে সেটাকে বলা হবে সংবৃত উচ্চারণ। তো আমরা দেখি, যেমন একটি একটি শব্দ যখন আমরা লিখি বা উচ্চারণ করি, তখন কিন্তু আমরা একটি লিখি, আমরা একটি বলি না, আমরা কিন্তু একটি বলি না। আবার মেয়ে একটা শব্দ আছে, মেয়ে, এই যে মেয়ে শব্দের সঙ্গে এই যে একার আছে, যে এখানে মেয়ে, ময়ের সঙ্গে এ আছে এবং অন্তস্থ এর সঙ্গে এ আছে, দুই ক্ষেত্রে কিন্তু এর উচ্চারণ এর মতোই হচ্ছে। তো এক্ষেত্রে সংবৃত উচ্চারণ হচ্ছে। তো আমরা আগেই পড়েছি সংবৃত উচ্চারণ মানে একটু হচ্ছে সংকুচিত, ঠোঁটটা একটু হচ্ছে সংকুচিত হবে। ওকে, তারপরে আমরা যদি দেখি যে কেটলি একটা শব্দ আছে, কেটলি। এই কেটলি শব্দটা যখন আমরা উচ্চারণ করি, তখন কিন্তু আমরা এই এর উচ্চারণটা কিন্তু হচ্ছে এর মতোই করছি, কেটলি। তাহলে এর উচ্চারণ যদি এর মতোই হয়, তাহলে আমরা সেটাকে বলবো সংবৃত উচ্চারণ। কিন্তু এর উচ্চারণটা হচ্ছে কখনো কখনো এর মতো হয়, এর উচ্চারণটা কখনো কখনো এর মতো হয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ হবে এর মতো, এর মতো। ওকে, তাহলে যদি এর মতো উচ্চারিত হয়, তাহলে সেটাকে আমরা বলবো বিবৃত উচ্চারণ। যেমন আমরা কিন্তু এই যে এক আমরা লিখছি এভাবে, কিন্তু আমরা উচ্চারণ যখন করছি তখন কিন্তু আমরা করছি এভাবে এক, আমরা কিন্তু বলি না এক, এই কথা বলি না, আমরা বলি এক। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে একা একটি শব্দ আছে, একা। এই একা শব্দের উচ্চারণ কিন্তু আমরা এভাবে করি, একা, একা, আমরা কিন্তু বলি না একা, একা, আমরা কিন্তু এভাবে বলি না, আমরা বলি একা। তাহলে এই দুইভাবে উচ্চারিত হতে পারে, একটা সংবৃত উচ্চারণ, একটি হচ্ছে বিবৃত উচ্চারণ। তো আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো আমরা দেখি পরবর্তী প্রতীকগুলি। আমাদের ওই একটি বড় রয়েছে ওই। তো আমরা জানি যে ওই হচ্ছে কোনো মৌলিক ধ্বনি নয়, ওই হচ্ছে একটি দ্বিস্বর ধ্বনি, ওই হচ্ছে একটি দ্বিস্বর ধ্বনি। তো ওই এর উচ্চারণটা হচ্ছে ও ই, আমরা হচ্ছে এভাবে উচ্চারণ করি যে ও ই, ওই, ও ই, অর্থাৎ দুটি স্বরবর্ণের সমন্বয়ে একটি, অর্থাৎ দুটি ধ্বনির সমন্বয়ে একটি ধ্বনি উচ্চারিত হচ্ছে। তো সেটা হচ্ছে দ্বিস্বর ধ্বনি বা যৌগিক স্বর ধ্বনি। তাহলে ওই এর উচ্চারণটা হবে এই ও ই এর মতো, অর্থাৎ ওই, ও রস্যই এর মতো। ওকে, এর মতো উচ্চারণ হবে। তাহলে যেমন মৌন, মৌন শব্দের উচ্চারণটা হবে এরকম, মৌ, মৌ, নো।
ঠিক একইভাবে মৌন গৌণ যাই হোক না কেন, তাহলে ওই এর উচ্চারণটা হবে ও রস্বই এর মতো, ওই, ও ই, ওই। আচ্ছা, এরপরে আরেকটা দ্বিস্বর ধ্বনি রয়েছে আমাদের। আরেকটা দ্বিস্বর ধ্বনি কি রয়েছে বলো দেখি? আমাদের স্বরবর্ণে দুইটি দ্বিস্বর ধ্বনি রয়েছে, একটা ওই আর একটা আরেকটি হচ্ছে ও। তাহলে ও, ও উ, ও। আমরা যেমন এটা বললাম ও ই ওই, আর একটা হচ্ছে ও উ, ও। তাহলে এটি একটি দ্বিস্বর ধ্বনি। তাহলে ও এর উচ্চারণ হবে ও রস্য এর মতো। ওকে, ও রস্য এর মতো। সরি, এটা উদাহরণ হবে আমাদের, এটার উদাহরণ হবে ঐকতান। ঐকতান, সরি। আচ্ছা, আমাদের এই উচ্চারণটা হবে ওই দিয়ে ঐকতান। যেমন হচ্ছে ওই কো তান। ওকে, আর এটা হচ্ছে মৌন, মৌন অথবা গৌণ। তাহলে হচ্ছে মৌ নো। ঠিক আছে, তাহলে ওই এর উচ্চারণ হবে ও রস্য এর মতো, আর ও এর উচ্চারণ হবে ও রস্য এর মতো। ওকে, এরপরে আমাদের উ এবং অনুস্বার, এই দুটি ধ্বনির উচ্চারণ হবে এই উ এর মতোই হবে। যেমন আমরা যখন বাংলা উচ্চারণ করি, বাংলা উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমরা এভাবেই উচ্চারণ করি, বাংলা। ওকে, তাহলে অনুস্বর যেখানে থাকবে সেখানে উচ্চারণ হবে উ এর মতো, অর্থাৎ এখানে অনুস্বরের উচ্চারণটা হচ্ছে হবে না, সেক্ষেত্রে উ এর উচ্চারণ হবে। ওকে, তারপরে অন্তস্থ জ এবং বর্গীয় জ, আমাদের দুইটা জ রয়েছে, একটা হচ্ছে বর্গীয় জ আর একটা হচ্ছে অন্তস্থ জ। তো উচ্চারণের ক্ষেত্রে আমরা যদিও অন্তস্থ জ লিখি, কিন্তু উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমরা অন্তস্থ জয়ের উচ্চারণ করি না, আমরা সবসময় বর্গীয় জয়ের উচ্চারণ করি। ওকে, তাহলে আমরা অন্তস্থ জয়ের উচ্চারণটা করি না। যেমন জামা যদি একটা শব্দ উচ্চারণ করি, জামা, এখানে বর্গীয় জ দিয়ে দেওয়া আছে, তো এর উচ্চারণটা হবে ঠিকঠাক জামা। কিন্তু আমরা যদি যুক্ত শব্দটা উচ্চারণ করি, যুক্ত, এই যুক্ত শব্দে আমরা কিন্তু লিখছি অন্তস্থ জ দিয়ে, কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন কিন্তু আমরা লিখব বর্গীয় জ দিয়ে, যুক্ত। তার একটা বিষয় মনে রাখি, যে এই যে হসন্ত বা হলন্ত চিহ্নগুলো আমরা ব্যবহার করছি, তো যেই জায়গায় যেই ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনির উচ্চারণটা হবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সবসময় হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন ব্যবহার করব। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে আচ্ছা ত এবং খণ্ড ত এর উদাহরণ। ত এবং খণ্ড ত এর মধ্যে খণ্ড ত এর উচ্চারণটা কিন্তু আমরা করি না, সবসময় ত এর উচ্চারণ করি। যেমন আমাদের তাহলে ত এবং খণ্ড ত এর উচ্চারণ হবে ত এর মতো, ত এর মতো। যেমন সৎ, সৎ এর উচ্চারণ কিন্তু আমরা করি এভাবে, সৎ। ওকে, তারপরে আরেকটা উদাহরণ যদি দেই, ভাত, এই ভাতের উচ্চারণ কিন্তু আমরা এভাবে করি, ভাত। তো ওকে, তাহলে ত এবং খণ্ড ত এর ক্ষেত্রে উচ্চারণ হবে ত এর মতো। আগে বলেছিলাম যে আমাদের যে ন রয়েছে, একটা দন্ত ন আর একটা হচ্ছে মূর্ধন্য ন, একটা হচ্ছে দন্ত ন আর একটা হচ্ছে মূর্ধন্য ন। তো এই যে উচ্চারণের ক্ষেত্রে আমরা লিখবো, লেখার ক্ষেত্রে আমরা মূর্ধন্য ন দন্ত ন দুইটি লিখবো, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমাদের এই মূর্ধন্য এর উচ্চারণটা হবে না, সব ক্ষেত্রে উচ্চারণ হবে দন্ত ন এর মতো, দন্ত ন এর মতো। যেমন ধরি পান শব্দটা, পান শব্দ দন্ত ন দিয়ে আমরা লিখি, এটার উচ্চারণটা হবে এভাবেই পান। আবার পন শব্দ আমরা লিখছি পন, পন শব্দ লিখছি মূর্ধন্য দিয়ে, কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন কিন্তু আমরা লিখব দন্ত ন দিয়ে, পন। তাহলে আমাদের উচ্চারণের ক্ষেত্রে মূর্ধন্য এর উচ্চারণ বা মূর্ধন্য ন এর উচ্চারণ কিন্তু হবে না, আমরা উচ্চারণ লিখব লেখার ক্ষেত্রে দন্ত ন। ঠিক আছে, আমাদের বাংলা ভাষায়
একটু আগে লিখেছিলাম যে আমাদের একটা ধ্বনির জন্য অনেকগুলো বর্ণ রয়েছে, যেমন স্বধ্বনিটি। স্বধ্বনির ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আমাদের ধ্বনি হচ্ছে একটি, বর্ণ রয়েছে তিনটি। তো এই যে দন্ত, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই ধ্বনির উচ্চারণ কখন আমরা তালব্য স্বর মতো করবো, কখন এবং দন্ত স্বর মতো করবো। এক্ষেত্রে কিন্তু মূর্ধন্য স্বরের উচ্চারণটা হয় না। আচ্ছা, যদি ইংরেজি এস এইচ এর মতো উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে তালব্য স। সেক্ষেত্রে তালব্য স লিখতে হবে। যেমন বিশেষণ, এই বিশেষণ শব্দটা যখন আমরা উচ্চারণ লিখব তখন কিন্তু এর উচ্চারণ হবে এভাবে, বিশেষণ। ওকে, বিশেষণ। আর যদি ইংরেজি এস এর মতো উচ্চারিত হয় তাহলে এর উচ্চারণ হবে দন্ত স এর মতো। যেমন শ্রাবণ শব্দটা, শ্রাবণ শব্দ আমরা দেখো, আমরা কিন্তু লিখছি তালব্য স দিয়ে, শ্রাবণ শব্দটি লিখছি তালব্য স দিয়ে, কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু আমরা এভাবে লিখি শ্রাবণ। অর্থাৎ এখানে ইংরেজি এস এর মতো উচ্চারিত হচ্ছে, এই কারণে আমরা এখানে উচ্চারণ লিখছি শ্রাবণ, অর্থাৎ দন্ত স এর উচ্চারণ লিখছি। ওকে, এরপরে আমাদের একটি যুক্ত ব্যঞ্জন রয়েছে ক্ষীয় বা যুক্ত খ। এই ক্ষীয় এর উচ্চারণ যদি শব্দের প্রথমে হয়, তাহলে এর উচ্চারণ হবে শুধুমাত্র খ এর মতো। এটা মনে রাখতে হবে যে ক্ষীয় এর উচ্চারণ যদি প্রথমেই ক্ষীয় থাকে তাহলে এর উচ্চারণ হবে খ এর মতো। ওকে, শুধুমাত্র খ এর মতো। যেমন ক্ষান্ত উচ্চারণটা হবে এভাবে, ক্ষান্ত। তারপরে ক্ষয়ের উচ্চারণটা হবে এভাবে, ক্ষয়। ওকে, তাহলে যদি প্রথমে হয়, ক্ষয় যদি শব্দের প্রথমে ক্ষীয় থাকে তাহলে এর উচ্চারণ হবে খ এর মতো। তারপরে আবার ক্ষমা শব্দটাও আমরা লিখতে পারি, ক্ষমার উচ্চারণ হবে এভাবে, ক্ষমা। ওকে, এখন শব্দের শেষে এবং মাঝে যদি হয়, শব্দের মাঝে বা মধ্যে, শব্দের মধ্যে বা শেষে হলে এর উচ্চারণটা হবে ক খ এর মতো। তাহলে যদি শেষে অথবা মাঝে হয় তাহলে উচ্চারণ হবে ক খ এর মতো। যেমন রক্ষা, তাহলে রক্ষা বানানটা উচ্চারণটা আমরা কিভাবে করি, রক্ষা। ওকে, লক্ষণ, তাহলে এটা মনে রাখতে হবে যে ক্ষীয় এর উচ্চারণ শব্দের প্রথমে হলে শুধু খ এর মতো হবে, আর শব্দের মাঝে অথবা শেষে হলে উচ্চারণ হবে ক খ এর মতো। ওকে, এরপরে ধয় জফলা এর উচ্চারণ, ধয় জফলা এর উচ্চারণটা হবে দয় ধ এর মতো, ধ এর মতো। যেমন শ্রাদ্ধ, এই শ্রাদ্ধ উচ্চারণটা, অথবা সাধ্য, সাধ্য উচ্চারণটা করি, সাধ্য উচ্চারণটা যদি আমরা করি তাহলে আমরা লিখব সাধ্য। তাহলে দয় ধয়ের মতো উচ্চারণ আমরা করছি। ঠিক একইভাবে শ্রাদ্ধ, বদ্ধ, যাই হোক না কেন আমরা উচ্চারণটা করবো ধয়ের মতো। তাহলে ধয় দফালার উচ্চারণ লিখবো আমরা ধয়ের মতো। আবার তয় জফলা এর উচ্চারণটা আমরা লিখবো, তয় দফালার উচ্চারণ লিখবো তয়ের মতো, তয়ের মতো।
ওকে, যেমন সত্য, সত্য। তো এই যে আজকে আমরা যে ধ্বনি উচ্চারণের প্রতীকগুলো দেখলাম, অ, তারপর রস্বই দীর্ঘ রস্ব দীর্ঘ, তারপর হচ্ছে রি এ, ওই ও, তারপর ও, তারপর উ অনুস্বার, বর্গীয় জ অন্তস্থ জ, তারপর ত খণ্ড ত, তারপর হচ্ছে মূর্ধন্য দন্ত ন, তারপর তালব্য মূর্ধন্য স দন্ত স, ক্ষীয় ধ্বজ ফলা তজ ফলা, এই যে উচ্চারণগুলো আমরা, উচ্চারণের যে প্রতীকগুলো আমরা দেখলাম, এগুলো তোমরা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। ওকে, তো আমাদের এই যে ধ্বনি উচ্চারণের যে প্রতীকগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আইপিএ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটগুলো, এই ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটে কিন্তু হচ্ছে এই যে ধ্বনি উচ্চারণ সম্পর্কে কিন্তু সেখানে বলা আছে, এবং বাংলা ভাষার কয়েকটি ধ্বনিও সেখানে স্থান পেয়েছে। তো আমরা যদি এই যে ধ্বনি উচ্চারণের প্রতীকগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের উচ্চারণের সমস্যাটা কিন্তু থাকবে না। এখন তোমরা যদি শব্দের উচ্চারণগুলো, 5টি শব্দের উচ্চারণ ভালোভাবে লিখতে পারো, তাহলে কিন্তু 5-এর 5 পাবে। তাই আজকে যে পর্যন্ত আমরা পড়েছি, তোমরা সেগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করো। সামনের ক্লাসে আমরা আরও বিস্তরভাবে আমরা এগুলো জানার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।